সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আমি নাসিরা বেগম, প্রভাষক যুক্তিবিদ্যা, দেয়ানপুর এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র পঞ্চম অধ্যায়। আমি তোমাদের ক্লাসে আজকে অনুমান নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যায় জ্ঞান লাভের দুইটি প্রক্রিয়া আছে, একটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান আর একটি হচ্ছে পরোক্ষ জ্ঞান। অনুমান হচ্ছে পরোক্ষ জ্ঞান অর্জনেরই একটি প্রক্রিয়া। অনুমানকে ইংরেজিতে ইনফারেন্স বলা হয়। আমাদের যুক্তিবিদ্যার মধ্যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের উত্তরণের প্রক্রিয়াই হচ্ছে অনুমান। আমরা এখানে কিছু প্রদত্ত আশ্রবাক্য থেকে বা কিছু প্রদত্ত বাক্য থেকে আমরা এখানে সিদ্ধান্ত স্থাপন করি, বা আমরা কোনো জানা সত্য থেকে অজানা সত্যে পৌঁছাই। এটাই হচ্ছে আমাদের অনুমান। যেমন আমরা কোথাও ধোঁয়া উঠতে দেখে কি অনুমান করি, যে সেখানে হয়তো আগুন লেগেছে। তারপর আমরা যদি সকালবেলা উঠে গাছের উপর পাতাগুলো ভেজা দেখি বা ঘাসগুলো, মাঠের ঘাসগুলো ভেজা দেখি, তাহলে আমরা অনুমান করি যে রাতেই বৃষ্টি হয়েছে বা কুয়াশা ছিল। তো এভাবে আমাদের জানা জ্ঞান থেকে যে অজানা জ্ঞানে পৌঁছানো, সেটাই হচ্ছে অনুমান। এখানে ধোঁয়াটা ছিল আমাদের জানা, যে আমরা জানি আগুন লাগলে কি হয়, ধোঁয়া ওঠে। আর আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাই যে আগুন লেগেছে। ঠিক একইভাবে আমরা জানি যে পাতা যখন ভিজে গেছে, নিশ্চয়ই এর পেছনে অবশ্যই একটা কারণ আছে, হয়তো বৃষ্টি হয়েছে বা কুয়াশা পড়েছে। এভাবে জানা থেকে অজানা উত্তরণের প্রক্রিয়া হচ্ছে আমাদের অনুমান। আমরা এভাবেই বলতে পারি, যখন এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে বা এক বা একাধিক আশ্রয় বাক্যকে গ্রহণ করে আমরা সেখান থেকে কোনো সিদ্ধান্ত স্থাপন করি, সেটাই হচ্ছে আমাদের অনুমান। আমি বোর্ডে অনুমানের সংজ্ঞা লিখেছি, তোমরা একটু দেখো যে এক বা একাধিক যুক্তিবাক্যের ভিত্তিতে কোনো নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠার সমগ্র প্রক্রিয়া হলো অনুমান। অর্থাৎ যুক্তিবিদ্যায় অনুমান করতে হলে আমাদেরকে কি লাগবে, এক বা একাধিক যুক্তিবাক্য। আমাদেরকে এখানে কিছু প্রদত্ত যুক্তিবাক্য থাকবে, সেই যুক্তিবাক্যগুলোর উপর নির্ভর করে আমরা কি করব, সিদ্ধান্ত প্রতিষ্ঠা করব। আমরা একটা উদাহরণ লিখেছি, এখানে দেখো, সকল মানুষ হয় মানুষই। এটা হচ্ছে আমাদের আশ্রয় বাক্য, যেটাকে এখানে বলা হয়েছে, আমাদের সংজ্ঞায় বলা হয়েছে প্রদত্ত বাক্য। হ্যাঁ, যুক্তিবাক্যের ভিত্তিতে কোনো নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠা, অর্থাৎ যে যুক্তিবাক্যটা দেওয়া থাকবে। এখানে সকল মানুষের, এটা হচ্ছে একটা আশ্রয় বাক্য। শাইন হয় একজন মানুষ, এটা হচ্ছে একটা আশ্রয় বাক্য। প্রথমটিকে আমরা প্রধান আশ্রয় বাক্য বলতে পারি, দ্বিতীয়টিকে আমরা অপ্রধান আশ্রয় বাক্য বলতে পারি। এবং আমাদের শাহিন হয় মানুষই, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমরা কোথা থেকে পেয়েছি, এই দুটো আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্তটা স্থাপন করেছি। সেজন্যই আমরা বলেছি যে আমাদের এই আশ্রয় বাক্য একও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। আমরা এই একাধিক বা এক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করব। আমাদের অনুমানের তিনটি বৈশিষ্ট্য থাকে। এক হচ্ছে আমাদের এক বা একাধিক প্রদত্ত বাক্য, অর্থাৎ আমাদের অনুমানের ক্ষেত্রে আমাদের যে প্রদত্ত বাক্যটা থাকবে, অর্থাৎ যে আশ্রয় বাক্যটা থাকবে, সেটা একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। আর একটি নতুন বাক্য, অর্থাৎ নতুন বাক্য বলতে এখানে সিদ্ধান্তের কথা বলা হয়েছে যে আমরা উভয় আশ্রয় বাক্য থেকে আমরা অনিবার্যভাবে একটা সিদ্ধান্ত স্থাপন করি, সেটাই হচ্ছে আমাদের নতুন বাক্য। অর্থাৎ অনুমান করতে হলে আমাদেরকে অবশ্যই আশ্রয় বাক্যের উপর নির্ভর করতে হবে। এটাই হচ্ছে আমাদের একটা নতুন বাক্য। আর আমাদের যে আশ্রয় বাক্য আছে এবং যে সিদ্ধান্তটা থাকবে, এই দুটার মধ্যে অবশ্যই একটা অনিবার্য সম্পর্ক থাকবে। অর্থাৎ আমরা এই দুই আশ্রয় বাক্যের মধ্যে থেকে যেই কি বলবো ইনফরমেশনটা পাবো, সেটার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তটা স্থাপন করবো। যেমন বলবো, এখানে আমরা প্রথম আশ্রয় বাক্যে সকল মানুষের মানুষই, শাইন হয় একজন মানুষ, এই দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পাই যে শাইন হয় মরণশীল। অর্থাৎ এই সিদ্ধান্তটা আমরা পেয়েছি কোথা থেকে, এই দুই আশ্রয় বাক্য থেকে। তাহলে আমরা দেখতে পাই যে অনুমান হচ্ছে কোনো জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বিষয়কে কোনো জ্ঞাত বিষয়ের উপর নির্ভর করে আমরা কোনো অজ্ঞাত বিষয়ের উপর সিদ্ধান্ত স্থাপন করি, সেটাই হচ্ছে অনুমান। আর অনুমানকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি, যখন এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা কোনো নতুন যুক্তি
যুক্তিবাক্য প্রতিষ্ঠা করি, সেটাও কিন্তু আমাদের অনুমান। আর এই অনুমানের আমরা তিনটি বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে আমাদের এই যে তিনটি বৈশিষ্ট্য তোমরা বোর্ডে দেখছো, আমাদের আশ্রয়বাক্য প্রয়োজন হবে, সেই আশ্রয়বাক্যগুলো থেকে আমরা একটা নতুন সিদ্ধান্ত স্থাপন করব এবং আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকবে। আমাদের এই অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা অনুমানকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অবরোহ অনুমান, একটা হচ্ছে আমাদের আরোহ অনুমান। অবরোহ অনুমান প্রথমেই আসি। অবরোহ অনুমান হচ্ছে এমন এক ধরনের অনুমান যেখানে আশ্রয়বাক্যটা সবসময় সিদ্ধান্ত থেকে বেশি ব্যাপক হবে। অর্থাৎ এখানে সিদ্ধান্তটা কখনোই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারবে না। সিদ্ধান্তটা হয় আশ্রয়বাক্যের সমান হবে, না হয় আশ্রয়বাক্যের থেকে কম ব্যাপক হবে, কিন্তু সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হবে না। তাহলে আমরা অবরোহ অনুমানের সংজ্ঞা দিতে গিয়ে বলতে পারি যে অনুমান প্রক্রিয়ায় আমাদের সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্যের সমান বা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক, সেটা হচ্ছে আমাদের অবরোহ অনুমান। উদাহরণটা খেয়াল করো তোমরা, সকল মানুষ হয় মানসী, করিম হয় একজন মানুষ, সুতরাং করিম হয় মানসী। এখানে কার ব্যাপকতা বেশি? এখানে এই যে সকল মানুষ হয় মানসী, এই যুক্তিবাক্যের ব্যাপকতা বেশি। করিম হয় একজন মানুষ, এর ব্যাপকতা তার চেয়ে কম, এবং করিম হয় মানসী, এর ব্যাপকতাও কম। তাহলে এখানে সবচেয়ে বেশি আশ্রয়বাক্যের ব্যাপকতা বেশি, আর আমাদের সিদ্ধান্তের ব্যাপকতা হচ্ছে এই দ্বিতীয় আশ্রয়বাক্যের সমান, কিন্তু প্রথম আশ্রয়বাক্য থেকে কম। তাহলে আমাদের অবরোহ অনুমানের সিদ্ধান্তটা কেমন হবে? এর সিদ্ধান্তটা হবে সবসময় আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক। সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অবরোহ অনুমান। এছাড়া অবরোহ অনুমানের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অবরোহ অনুমানে আশ্রয়বাক্যটা একটিও হতে পারে, একাধিকও হতে পারে, এবং আমরা আমাদের এখানে সিদ্ধান্তটা সবসময় আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হবে। আর আমরা আশ্রয়বাক্যকে সত্য বলে স্বীকার করে নিলে সিদ্ধান্তকে আমরা অবশ্যই আশ্রয়বাক্যকে স্বীকার করে নিলে সিদ্ধান্তকে আমরা স্বীকার করে নিব, এবং আমাদের সিদ্ধান্তটা অবশ্যই আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। এবার আসি আমরা অবরোহ অনুমানের প্রকারগুলি। অবরোহ অনুমান দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম অনুমান, আর একটা হচ্ছে অমাধ্যম অনুমান। মাধ্যম মানে তো বুঝো, যার মাধ্যমে, অর্থাৎ কোনো কিছু প্রত্যক্ষভাবে না, এটা পরোক্ষভাবে, অর্থাৎ কোনো কাজ যখন মাধ্যমের মাধ্যমে হবে। যেমন ধরো আমরা অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের কথা বলেছি একটি অথবা একের অধিক, তাহলে মাধ্যম অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য হবে একের চেয়ে বেশি। অর্থাৎ আমরা খেয়াল রাখবো যে মাধ্যম অনুমানে যে অবরোহ অনুমানে আশ্রয়বাক্য একটির চেয়ে বেশি, সেটাই হচ্ছে আমাদের মাধ্যম অবরোহ অনুমান। মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য একের চেয়ে বেশি। এই উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো, সকল মানুষ হয় মানসী, করিম হয় একজন মানুষ, এবং করিম হয় মানসী। এইখানে কিন্তু এটা হচ্ছে মাধ্যম অনুমান, কারণ এখানে আশ্রয়বাক্য হচ্ছে একের চেয়ে বেশি, এই জন্য এটা হচ্ছে মাধ্যম অনুমান। আর অমাধ্যম অনুমান যেটা, সেটাই আমরা বলবো অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্য থাকবে একটি। এখানে আমরা আশ্রয়বাক্য হিসাবে একটি মাত্র যুক্তিবাক্যকে ব্যবহার করব আমাদের, সেজন্য এটা অমাধ্যম অনুমান। যেহেতু এর আশ্রয়বাক্য একটি, জন্য এটা হচ্ছে অমাধ্যম অনুমান। আমি এর উদাহরণ দিতে গিয়ে বলতে পারি, একটু খেয়াল করো তোমরা, সকল মানুষ হয় মানসী, কোনো মানুষ নয় অমরণশীল। অর্থাৎ এখানে এটা হচ্ছে আশ্রয়বাক্য, এটা হচ্ছে আমাদের আশ্রয়বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। এখানে দেখো আশ্রয়বাক্যের সংখ্যা হচ্ছে একটি, সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমরণশীল। আশ্রয়বাক্য একটি, যখন আমরা একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, সেটাই হচ্ছে আমাদের অমাধ্যম অনুমান। এখন অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান কিনা, এই নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ আছে। যেহেতু আমরা এখানে কি করি, একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, তো যুক্তিবিদ মিল এবং বেন বলেছেন যে অমাধ্যম অনুমানকে ওনারা অনুমান হিসাবে স্বীকার করেননি, কারণ ওনারা বলেছেন আমরা আশ্রয়বাক্যে যে কথা বলি, সিদ্ধান্তে আমরা একই বাক্যেরই পুনরুক্তি করি। যেমন সকল মানুষের মরণশীল, সুতরাং কোনো মানুষ নয় অমরণশীল। কথা কিন্তু অর্থ কিন্তু একই, সেজন্য ওনারা বলেছেন যে এটা আমরা আশ্রয়বাক্যে যা বলি, সিদ্ধান্ত তার একই কথা বলি, এখানে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয়, নতুন কোনো তথ্য দেয় না। কিন্তু যুক্তিবিদ ওয়ালটন উনি বলেছেন যে না,
অন্যান্য অনুমানেও কিন্তু আমরা আশ্রয় বাক্যে আমরা কি হয় আশ্রয় বাক্যে কিন্তু সিদ্ধান্ত স্থাপনের মান মশলা পেয়ে যাই আমরা। যেহেতু এখানে আমরা আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত পাই, তাহলে এগুলি যেমন অনুমান, তাহলে অমাধ্যম অনুমানকেও ওয়াল্টার অনুমান হিসাবে স্বীকার করেছেন। আমরাও ওনার সাথে একমত হয়ে বলবো যে অমাধ্যম অনুমানও অনুমান, এটা শুধুমাত্র পুনরুক্তি নয়, এরও যৌক্তিকতা আছে। এরপর আসি আমরা আরোহ অনুমানে। হ্যাঁ, আরোহ অনুমান হচ্ছে আমাদের যখন আমরা এর সিদ্ধান্ত, বিশেষ করে আরোহ অনুমানে আমরা কয়েকটি বিশেষ যুক্তি বাক্য দেখে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। আমাদের অবরোহ অনুমানের গতি ছিল নিম্নমুখী, আর আরোহ অনুমানে আমাদের দেখো আমরা এখানে কিছু বিশেষ যুক্তি বাক্য দেখে একটি সার্বিক যুক্তি বাক্য স্থাপন করবো সিদ্ধান্ত হিসাবে। আমাদের এখানে সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে। যেমন আমি যদি কয়েকজন মানুষের মৃত্যু দেখে বলি, যেমন যদি বলি এখানে রহিম হয় মরণশীল, হ্যাঁ এভাবে মরণশীল, এভাবে আমি যদি লিখি করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, এভাবে কয়েকজন মানুষের মৃত্যু দেখে আমি যদি সিদ্ধান্ত করি যে সকল মানুষ হয় মরণশীল, তাহলে সেটা হবে আমাদের আরোহ অনুমান। কারণ এখানে কিছু বিশেষ সিদ্ধান্ত, বিশেষ যুক্তি বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত স্থাপন করবো। অর্থাৎ কয়েকজন মানুষের মৃত্যু দেখে আমি সিদ্ধান্ত করলাম যে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ এখানে আমরা বিশেষ থেকে সার্বিকের দিকে যাব। এটাই হচ্ছে আমাদের আরোহ অনুমান। এই আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। আরোহ অনুমানে সবসময় কিন্তু আমরা একাধিক আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত স্থাপন করব, একাধিক আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত স্থাপন করব, এবং আমাদের আশ্রয় বাক্যকে অস্বীকার করলে সিদ্ধান্তকে স্বীকার করলে সিদ্ধান্তকে কিন্তু অস্বীকার করা যায়। এবং আমাদের আরোহ অনুমানে যেমন অবরোহ অনুমানে শুধুমাত্র আকারগত সত্যতার দিকটা খেয়াল করে, কিন্তু আরোহ অনুমানে বস্তুগত সত্যতার দিকটাও খেয়াল করবে। আর আমাদের এখানে আমরা এখানে যেমন মাধ্যমের ব্যাপারটা আছে, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি, কিন্তু আরোহ অনুমানে আমরা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত স্থাপন করতে পারবো। ছাড়া আমাদের হবে না। এখানে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে আরোহ অনুমানকে, সেটা প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ হচ্ছে যে আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ বিদ্যমান, যেমন যার মধ্যে আমরা বলি আরোহের প্রাণ হচ্ছে আরোহমূলক লম্ফ। তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে এই বিষয়ে আরো বেশি জানবে। আমাদের যার মধ্যে আরোহমূলক লম্ফ উপস্থিত তাকে বলি প্রকৃত আরোহ, আর যার মধ্যে অপ্রকৃত আরোহ হচ্ছে যে আরোহটা দেখতে প্রকৃত আরোহের মতো কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না, তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অনুমান হচ্ছে দুই প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। অবরোহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান, আর আরোহকে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আশা করি তোমরা অনুমান সম্পর্কে বুঝতে পেরেছো। তোমরা যদি বাসায় একটু বই নিয়ে নিজেরাই চর্চা করো তাহলে অবশ্যই আরো ভালোভাবে বুঝতে পারবে। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।